একটা রিসেন্ট কেস সিনারিও দিয়ে শুরু করা যাক। একজন প্রাইভেট কোম্পানি এমপ্লয়ি রিসেন্টলি আমার অফিসে আসলেন হেল্প সিক করতে। ওনার হেল্প সিক করার রিজনটা ছিল উনি অফিসের কাজে বেশ স্লো হয়ে যাচ্ছেন। এই স্লোনেসের জন্য বেশ সমস্যা হচ্ছে এবং প্রমোশনেও উনি পিছিয়ে যাচ্ছেন। আমরা যখন বিষয়টা আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম যে কেন এমনটা হচ্ছে, আমরা বের করলাম যে উনি বাসা থেকে যখন বের হন তখন ওনার মনে হয় যে বাসাটা ঠিকমতো লক করা হয়নি, এজন্য ওনাকে বারবার ফিরে আসতে হয়, তারপর লকটা বারবার চেক করতে হয়। এখানে শুরুতে উনি একটু লেট হয়ে যান। আবার উনি যখন অফিসে ঢুকবেন, বাইরে উনি বাইকটা পার্ক করছেন, তার বাইকটা ঠিকমতো লক করা হচ্ছে কিনা এটা নিয়েও তার মধ্যে সন্দেহ তৈরি হয় এবং এটাও ওনাকে বারবার চেক করতে হয়। অ্যাজ এক্সপেক্টেড অফিসে ঢুকতেই ওনার লেট হয়ে যাচ্ছে এবং অফিসিয়াল কাজের ক্ষেত্রে যেমন একটা মেইল পাঠাতে হবে, বারবার ওনাকে চেক করতে হচ্ছে কোনো ভুল আছে কিনা, যদিও উনি জানেন, নিশ্চিতভাবেই জানেন এখানে কোনো ভুল নাই। দিন শেষে অফিসের অ্যাকাউন্টসের হিসাব মেলানো এটাও তাকে মাল্টিপল টাইমস করতে হচ্ছে, যদিও উনি জানেন এখানে কোনো ভুল নেই। এই কাজটা করতে গিয়ে উনি অনেকটাই পিছিয়ে যাচ্ছেন, এটার কারণে অফিসে প্রবলেম হচ্ছে এবং একটা প্রমোশন উনি মিস করেছেন। আই থিঙ্ক আমাদের অডিয়েন্সের অনেকের কাছেই এই কেস সিনারিওটা একটু পরিচিত লাগছে, থ্যাঙ্কস টু ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইন্টারনেট। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সহজ করে বললে চিন্তার বাতিক অথবা সূচিবায়ু রোগ। এবং এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি ডাক্তার শফিউল আলম। তো আরো ফার্দার যাওয়ার আগে চলুন জেনে নেই সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা আসলে কি। তো যেটা নামে বোঝা যাচ্ছে এর দুটো কম্পোনেন্ট, অবসেশন এবং কম্পালশন। অবসেশনটা হচ্ছে একটা চিন্তা, একটা ছবি অথবা একটা তাড়না যেটা একজন ব্যক্তির মনে বারবার আসে, আনতে চাই না তারপরও চলে আসে, আসলে খুব ডিস্ট্রেস হয়, খুব অস্বস্তি লাগে এবং সেটা কমানোর জন্য কিছু একটা কাজ সে করার চেষ্টা করে। এটা হচ্ছে মূলত অবসেশন এবং এই অবসেশনটা কমানোর জন্য দেখা যায় সে যে কাজটা করে বারবার করে, এটা হতে পারে ধোয়া মোছা বা একটা মেন্টাল অ্যাক্টিভিটি, এটাকে বলা হয় কম্পালশন। বাংলাদেশের একদম রিসেন্ট সার্ভে অনুযায়ী বাংলাদেশে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটার প্রিভ্যালেন্স প্রায় 0.7% এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রায় 1.2%। তার মানে হচ্ছে বাংলাদেশে প্রতি 1000 জনে প্রায় 7 জন এই ওসিডি রোগে ভুগে থাকেন। এখন এই ওসিডি রোগটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওসিডি হচ্ছে 10th লিডিং কজ অফ ডিসএবিলিটি। তো এটাকে আসলে ঠিক উপেক্ষা করাটা কঠিন। তো আমরা একটু জেনে নেই বিস্তারিত যে অবসেশন এবং কম্পালশন কি কি রকমের হতে পারে। অবসেশনের মধ্যে সবচেয়ে কমনটা হচ্ছে কন্টামিনেশন বা দূষণমূলক অবসেশন। এটা কেমন হতে পারে? একজন ব্যক্তির মনে হচ্ছে যে সবসময় ময়লা লেগে আছে, ধরতে ভয় পাচ্ছেন, অথবা উনি ওয়াশরুম ইউজ করে ফ্লাশ করছেন, ফ্লাশ করলে মনে হচ্ছে সেখান থেকে পানির ছিটা এসে কাপড়ে পড়েছে এবং উনি নোংরা হয়ে গেছেন। এরকমটা হতে পারে যে উনি দরজা ধরেছেন, মনে হচ্ছে দরজা থেকে আমার হাতে ময়লা লেগেছে, এটা থেকে আমি বাচ্চাকে ধরলাম, বাচ্চাও ময়লা হয়ে গেছে, এই বিষয়টা এরকম হতে পারে। তারপর অবসেশন হতে পারে প্যাথোলজিক্যাল ডাউট বা রুমিনেশন। সবসময় মাথার মধ্যে একটা রাইট অ্যান্ড রং, এটা নাকি ওটা, একটা চিন্তা চলতেই থাকে, চাইলেও বন্ধ করা যায় না। অথবা কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেটা পজিটিভ হোক বা নেতিবাচক হোক, সবসময়ই এটা মাথার মধ্যে রিপ্লে করছে, চাইলেও বন্ধ করা যাচ্ছে না। অবসেশন হতে পারে আগ্রাসী অবসেশন, মনে হচ্ছে আমি যদি এই ছুরিটা দিয়ে আরেকটা মানুষকে ক্ষতি করে ফেলি বা এই ছুরিটা দিয়ে নিজেরই ক্ষতি করে ফেলি, কিন্তু আমি জানি এটা আসলে হওয়ার কোনো লজিক্যাল কারণ নাই। অবসেশন আরেকটা হতে পারে সেক্সুয়াল অবসেশন, নিজের রক্তের সম্পর্কিত মানুষের ব্যাপারে সেক্সুয়াল চিন্তা আসছে বা ছবি ভেসে উঠছে এবং এটা অত্যন্ত অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়, না বলা যায় না এটা কিছু করা যায়, সহ্য করা যায়। অবসেশন হতে পারে রিলিজিয়াস বা ধর্মীয় বিষয় নিয়ে, যেমন ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় বিধিবিধান নিয়ে সন্দেহ তৈরি হওয়া, এটা নিয়ে খারাপ কথা চিন্তা আসা, গালি চলে আসা মনের মধ্যে, এটাও প্রচন্ড অস্বস্তিকর হতে পারে। এটার বিপরীতে কম্পালশনটা কি? কম্পালশনটা হচ্ছে একটা কাজ যেটা আমরা অবসেশনটাকে ঠেকানোর জন্য করে থাকি বা অবসেশনের কারণে যে অস্বস্তি হয় সেটাকে কমানোর জন্য করে থাকি। কম্পালশনের মধ্যে সবচেয়ে কমন যেটা হয় বারবার চেক করা বা পরীক্ষা নিরীক্ষা করা। এটা হতে পারে যেমন যে কেস সিনারিওটার উদাহরণ দিলাম, সেখানে লক চেক করা হতে পারে, অনেকে বারবার চুলা চেক করেন, সুইচ চেক করেন, কেউ বা বারবার সোশ্যাল মিডিয়া চেক করেন বা মোবাইল চেক করেন, যদিও জানি আমার এই চেক করার পিছনে কোনো লজিক্যাল রিজন নাই। তারপরের কম্পালশনটা হচ্ছে রিপিটেড ক্লিনিং বা বারবার পরিষ্কার করা, হাত ধোয়া হতে পারে, সেটা বারবার গোসল করা হতে পারে, সেটা হতে পারে বারবার ঘর বাড়ি পরিষ্কার করা, এবং এটা করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। আরেকটা কম্পালশন হতে পারে একই জিনিস বারবার গোছানো, কারণ একটু অ্যাসিমেট্রি হলে
প্রচন্ড রকম ডিসকমফোর্ট হয়, সেই ডিসকমফোর্টটা কাটানোর জন্য রোগী বারবার সেটাকে রিঅ্যারেঞ্জ করে যতক্ষণ না সেটা একদম মন মতো হচ্ছে। যদিও সেটা বোঝা যাচ্ছে যিনি করছেন উনিও বুঝতে পারছেন যে এটা লজিক্যাল না। আরেকটা কম্পালশন হতে পারে জিনিসপত্র জমিয়ে রাখা, যে জিনিসগুলো ফেলে দেওয়া দরকার, একেবারেই অপ্রয়োজনীয়, সেগুলো জমিয়ে রাখা হচ্ছে। এটার কারণে ঘরটা খুবই কাইন্ড অফ ইন আ ডিজায়ারে হয়ে আসছে, কিন্তু রোগী সেটা ফেলতে পারছে না। এগুলো হচ্ছে খুব কমন কম্পালশন। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে এরকমটা তো কম বেশি অনেকের মধ্যেই আছে, এটাকে কখন আমরা রোগ বলবো, কখন এটার জন্য আমরা হেল্প সিক করব। এটার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া অনুসরণ করি। এটার প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে এই অবসেশন এবং কম্পালশনের জন্য দৈনিক 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় নষ্ট হচ্ছে, অথবা এই অবসেশন এবং কম্পালশনের জন্য আমার জীবনের বিভিন্ন ডোমেইনে, যেমন ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক বা পেশাগত ডোমেইনে আমার ইম্পেয়ারমেন্ট হচ্ছে। যেমন একটা উদাহরণ দিলাম একদম প্রথমে, যে ভদ্রলোকের কথা বললাম, তার অফিসিয়াল কাজে সমস্যা হচ্ছে, অফিসিয়াল কাজে পিছিয়ে পড়ছেন এবং তার জন্য প্রমোশনও আটকে গেছে। এটা একটা তার অকুপেশনাল ডিসফাংশন, এটার উদাহরণ। আরো কিছু উদাহরণ হতে পারে, যেমন ওসিডির জন্য অতিরিক্ত ধোয়া মোছা করতে হচ্ছে বা ঘেন্না লাগছে, এজন্য আমি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি না, সামাজিক কাজ থেকে নিজেকে সরিয়ে রাখছি, এটার জন্য পরিবারের অন্য মানুষের সাথে আমার সম্পর্কের অবনতি ঘটছে। হতে পারে ইন এক্সট্রিম কেসেস এরকমও হতে পারে এই যে দূষণমূলক বা কন্টামিনেশন অবসেশন, সেখান থেকে সেক্সুয়াল ডিসফাংশন পর্যন্ত ডেভেলপ করতে পারে। সো দিজ আর সাম এক্সাম্পলস অফ হাউ ডিসফাংশন ক্যান অকার। তো এই দুটোর যে কোনো একটা যদি থাকে এবং অবসেশন বা কম্পালশন যদি থাকে, তাহলে আমরা এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি বলে থাকি। এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি এটার চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে? যেমন এর একটু আগে বললাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটা হচ্ছে 10th লিডিং কজ অফ ডিসএবিলিটি। পাশাপাশি দীর্ঘ সময় যদি ওসিডির চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে এটার সাথে কিছু কোমরবিডিটি আরো ডেভেলপ করতে পারে, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং বিষণ্ণতা বা ডিপ্রেশন। সো আজকে আমরা যেটা জানলাম একটা ওসিডির কেস সিনারিও, সেখান থেকে ওসিডির কমন সিমটমস গুলো, কখন এটাকে আমরা সমস্যা হিসেবে বিবেচনা করব, কখন বিবেচনা করব না, এবং এটার আউটকামটা কি বা আনট্রিটেড ওসিডির আউটকামটা কি। নেক্সট পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব ওসিডির পিছনের রিজন গুলো, এটার ট্রিটমেন্ট অপশন গুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।